আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ ৪ নবম দশম শ্রেণীর যে বাকযন্ত্র এটা তোমাদেরকে শেখাবো। তোমরা এই দাগানো লাইনগুলো দেখবা আর অনুশীলনের এমসিকিউ গুলো দেখাই দিব। এটা তোমরা দেখলেই তোমরা কিন্তু আর কোনো এমসিকিউ পড়ার দরকার নেই, এগুলোই তোমরা পেরে যাবা। ওকে, তোমরা সিরিয়ালি সবগুলো ভিডিও দেখবা, তাহলে কিন্তু পারবা। দেখো, বাকযন্ত্র ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। মানে ধ্বনি উচ্চারণের সময় যেগুলো লাগে এগুলো হলো কিন্তু বাকযন্ত্র। ফুসফুস থেকে শুরু করে লাঞ্চ থেকে একদম লিপ মানে ঠোঁট, এগুলো কিন্তু আমাদের বাকযন্ত্র। তাহলে ফুসফুস দেখো, ফুসফুস হলো ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হলো ফুসফুস। মনে রাখবা, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহ উৎস বাতাস কিন্তু ফুসফুস থেকে বের হয়ে আসে। তো শ্বাস ত্যাগের মাধ্যমে কিন্তু এভাবে মূলত আমরা যে শ্বাস ত্যাগ করি ফুসফুস থেকে ধ্বনি তৈরি হয়। এবার শ্বাসনালী দেখো, ফুসফুস থেকে বাতাস যখন শ্বাসনালী দিয়ে কিন্তু মুখের গর্ত দিয়ে এবং নাক দিয়ে বের হয়। বাতাস কিন্তু ফুসফুস থেকে পরে শ্বাসনালী হয়ে বের হয়। তাহলে ফুসফুসে বাতাস তৈরি হয়, ফুসফুসের পরে শ্বাসনালী। ষড়যন্ত্র দেখো, শ্বাসনালীর উপরের অংশ, শ্বাসনালীর উপরে আছে আমাদের ষড়যন্ত্র। মেরুদণ্ডের ৪, ৫, ৬ নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতো। এটা কিন্তু একটু নলের মতো ষড়যন্ত্র। তো বাতাস ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে, এজন্য ধ্বনি তৈরি হয়। অধিজিহ্বা, স্বররন্ধ্র, ধ্বনিদ্বার এগুলো ষড়যন্ত্রের অংশ। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা মনে রাখবা। অধিজিহ্বা, স্বররন্ধ্র আর হলো ধ্বনিদ্বার, এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। তাহলে ষড়যন্ত্র হলো কি? শ্বাসনালীর উপরের অংশ। মেরুদণ্ডের ৪, ৫, ৬ নম্বর অস্থির সাথে এই অংশটা থাকে। তো অধিজিহ্বা, স্বররন্ধ্র আর ধ্বনিদ্বার এগুলো কিন্তু ষড়যন্ত্রের অংশ। এবার জিভ দেখো, মুখ গহ্বরের নিচের অংশে কার অবস্থান? মুখের নিচের দিকে জিভ, তোমরা তো দেখছো তাই না? জিভ সচল, সবচেয়ে সচল। মানে যদি বলি যে বাগদত্তের মধ্যে সবচেয়ে সচল এবং সবচেয়ে অ্যাক্টিভ অঙ্গ যদি বলি, তাহলে কিন্তু জিভ, তাই না? সবচেয়ে অ্যাক্টিভ। জিভের উচ্চারণ অনুযায়ী ধ্বনিগুলো সম্মুখ ধ্বনি নাকি পশ্চাৎ ধ্বনি, এগুলো বিভিন্ন অংশে ভাগ করা যায়। তার মানে সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী, হ্যাঁ, মুখ গহ্বরের বিভিন্ন অংশে জীবের স্পর্শ, এগুলো অনুযায়ী ধ্বনি বৈচিত্র্য দেখা যায়। তাহলে জীবের উপরে বেশ করেই কিন্তু অনেক ধ্বনির কি হয়, উচ্চারণ চেঞ্জ হয়। আলজিভ দেখো, মুখ গহ্বরের কোমল তালুর পিছনে, মানে কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ড একটা আছে, এর নাম হলো আলজিভ। আলজিভ কি হয়, আলজিভ যখন নিচে নেমে আসে তখন বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে নাক দিয়ে বের হয় এবং নাসিক্য ধ্বনি তৈরি হয়। তাহলে এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, মনে রাখবা। মানে আলজিভ যখন নিচে নেমে আসে, বাতাস যখন মুখ দিয়ে না বের হয় তখন নাক দিয়ে বের হয়ে যায়, তখন নাসিক্য ধ্বনি তৈরি হয়। তাহলে নাসিক্য ধ্বনি উচ্চারণে কার ভূমিকা আছে? আলজিভের ভূমিকা আছে। আলজিভ নিচে নেমে যেতে হয়। তালু, মুখ বিবরে যে ছাদ, যেটা মুখের ভিতরে যে উপরে যে ছাদটা, এটাকে তালু বলে। তালুর দুইটা অংশ, নরম তালু আর শক্ত তালু। এই অনুনাসিক বা নাসিক্য ধ্বনি যেগুলো উ, ইয়, ন, মা, এগুলো উচ্চারণ করতে গেলে কোমল তালুগুলো নিচে নামে, হ্যাঁ, কোমল তালু। কোমল তালু ও জিহ্বলের স্পর্শে কণ্ঠধ্বনি তৈরি হয়। আর কোমল তালু এবং জিভ দিয়ে কি তৈরি হয়? কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। আর দন্তমূল থেকে, দাঁতের গোড়া থেকে তারপরে শক্ত তালু, তাই না? শক্ত তালু। মূর্ধা, শক্ত তালু এবং উপরের পাটির দাঁতের মধ্যবর্তী অংশটাকে বলা হয় কি? মূর্ধা। আমাদের তালু এবং উপরের পাটির দাঁত পর্যন্ত যে মাঝামাঝি জায়গাটাকে মূর্ধা বলে। তো কোনো কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে, তাই না? মূর্ধন্য ন, যেমন ত, থ, দ, ধ, দন্তন্য। কিন্তু ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এগুলো মূর্ধাতে লাগে। কিন্তু ত, থ, দ, ধ দন্তন্য বললে দন্ততে লাগে। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য বললে যেখানে টাচ লাগতেছে না জিহ্বাটা, ওটা হলো মূর্ধা। দন্তমূল হলো দাঁতের গোড়ার নাম হলো দন্তমূল। দাঁতের গোড়াকে কি বলে? দন্তমূল বলে। তো ওষ্ঠ দেখো, ওষ্ঠ হলো সবচেয়ে বাইরের অংশ, মানে বাকযন্ত্রের সবচেয়ে বাইরের অংশ যদি বলে তাহলে ওষ্ঠ। সবচেয়ে কার্যকরী বলে জিভ। ওষ্ঠের মধ্যে কম বেশি হয়, তাই না? কম বেশি ফাঁক অনুযায়ী সংবৃত বিবৃত এই দুইটা ভাগে ভাগ করা যায়। জিহ্বার অবস্থান, জিহ্বা কই আছে না আছে সেই অনুযায়ী সম্মুখধ্বনি, পশ্চাৎধ্বনি এগুলো ভাগ করা যায়। আর ঠোঁটটা কেমন হবে, কতটুকু ফাঁক হবে না গোল হবে, এই অনুযায়ী সংবৃত এবং বিবৃত এই দুইটা ভাগে ভাগ করা যায়। তাহলে এই ব্যঞ্জনধ্বনি উচ্চারণে ওষ্ঠ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাসিকা দেখো, মুখ গহ্বরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়ে ধ্বনি তৈরি হয়। তাহলে কোনটি বাকযন্ত্র? দেখো, পাকস্থলী, ফুসফুস, পিত্তকোষ নাকি যকৃত? আমরা জানি ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত, এগুলো হলো আমাদের বাকযন্ত্র। তাহলে তোমাদের যদি বলে যে কয়টা বাকযন্ত্র আছে, তাহলে ছবিতে কিন্তু অনেকগুলো আছে। তোমরা মনে রাখবা যে ১০টা বাকযন্ত্র থাকে, ১০টা। আর যদি ১০টা অপশনে না থাকে তাহলে ১১টা, ঠিক আছে? ১০টা বা ১১টা, হ্যাঁ? মনে রাখবা বাকযন্ত্রের সংখ্যা ১০টি। অনেকগুলো ভাগ আছে এর, বাট মূল বাকযন্ত্র হলো ১০টা। কিন্তু ১০টা যদি অপশনে না থাকে তাহলে তোমরা কি করবা? ১১টা দিবা। ঠিক আছে? ১১টা অপশনে থাকবে তখন। ২টাই কখনো অপশনে দেয় না, হ্যাঁ?
দেখো কোনটি বাকযন্ত্র, তাহলে আমরা অনুশীলনের গুলো পড়বো। ফুসফুস, ফুসফুস হলো আমাদের কি বাকযন্ত্র। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? ফুসফুস থেকে বাতাস তৈরি হয়ে কিন্তু নাকের ছিদ্র দিয়েও বের হয়, আবার মুখ বেবর দিয়েও বের হয়, মুখের গর্ত দিয়ে মুখ দিয়ে বের হয়, নাক দিয়েও বের হয়, তাই না? এই দুই ভাবে বের হয়। তাহলে অ্যান্সার হবে এটা ক এবং খ উভয়ই। ঠিক আছে? বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? দেখো সবচেয়ে বাইরে কিন্তু হলো ওষ্ঠ, ঠোঁট হলো সবচেয়ে বাইরের। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল আমরা কিন্তু পড়ছিলাম, সবচেয়ে সচল হলো জিভ। মুখ গহ্বরে কোন অংশে তালু অবস্থান করে? আমরা জানি মুখ গহ্বর উপরের দিকে তালু থাকে, তাই না? তালু, শক্ত তালু এবং নরম তালু, উপরের দিকে তালু বলে। নিচে তো জিহ্বাই আছে আর উপরের পাঠে তালু থাকে। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? নাসিক্য ধ্বনি তৈরি হয় যদি আলজিভটা নিচে নেমে আসে। আলজিভ নিচে নেমে আসলে বাতাস তখন নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যায়, তখন কিন্তু নাসিক্য ধ্বনি তৈরি হয়। তো সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।